গুড মর্নিং এভরিবডি। আজ আবারও তোমাদের সাথে চলে এসেছি এসএলএসটি 2025 বায়োলজির প্রিপারেশনে উড়ান পাঠশালাতে। তোমাদের সাথে প্রিভিয়াসলি অনেকগুলো টপিকস আমরা অলরেডি শেয়ার করে এসেছি। আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আর একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা কিন্তু ট্যাক্সোনমি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং নিজেকে সাফল্যের জন্য যোগ্য করে তোলো। চলো আমরা আজকে যে পার্টটা শুরু করতে চলেছি, তোমরা সবাই দেখতে পাচ্ছ যে সেটা হলো অবশ্যই সিস্টেমেটিক্স বা ট্যাক্সোনমির এই পার্টটা নিয়ে শুরু করব। কিন্তু এই সিস্টেমেটিক্স বা ট্যাক্সোনমি এই দুটো শব্দ নিয়ে আমাদের কাছে অনেক সময় কনফিউশন তৈরি হয়। এই সিস্টেমেটিক্স কি, ট্যাক্সোনমির পার্টটাতে কি রয়েছে, কেমন আমাদের প্রস্তুতি নিতে হবে, সবটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি আজকের এই সেশনে। খেয়াল রাখতে হবে যে এই সিস্টেমেটিক্স আসলে একটা ব্রড সেন্স, যে ব্রড সেন্সে কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাবো ইভলিউশনের রিলেশনশিপ এবং ট্যাক্সোনমি। তাহলে আসলে সিস্টেমেটিক্সটা হলো একটা ব্রড অ্যাসপেক্ট যার মধ্যে রয়েছে ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি তার মধ্যে আমরা দেখতে পাই কি, তার মধ্যে রয়েছে আমাদের আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার, এই সমস্ত পার্টগুলো আমরা কিন্তু ট্যাক্সোনমির মধ্যে পাচ্ছি। এর সঙ্গে তোমরা যখন ইভলিউশনের রিলেশনশিপটা যোগ করবে, ফাইলোজেনিটা যোগ করে দেবে, তখন সেটা কিন্তু সিস্টেমেটিক্স। তাহলে সিস্টেমেটিক্স হলো সব থেকে বড় ইউনিট, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্যাক্সোনমি এবং তার ইভলিউশনারি রিলেশনশিপটা নিয়ে ডিসকাশন হচ্ছে। তাহলে এখানে এই আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নোমেনক্লেচার, প্রশ্ন কেমন হবে এখান থেকে? প্রশ্ন কিন্তু তোমাদের এটা করা হবে যে ট্যাক্সোনমি ডিলস উইথ, তাহলে ট্যাক্সোনমি কোন কোন বিষয়গুলো নিয়ে ডিল করে, সেক্ষেত্রে আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন এবং নোমেনক্লেচার, অর্থাৎ জীবদেরকে চেনা, তাদের শ্রেণীবিন্যাস করা এবং তাদের নামকরণ করা, এই সমস্ত পদ্ধতিগত বিষয়গুলো কিন্তু আমরা ট্যাক্সোনমির মধ্যে পেয়ে থাকবো। তাহলে ট্যাক্সোনমি তার হায়ার সেন্স যেটা কি, হায়ার সেন্সটা হলো আমাদের সিস্টেমেটিক্স, যেখানে কিন্তু ইভলিউশনারি যে রিলেশনশিপ রয়েছে সেটা কিন্তু আমরা পাচ্ছি। চলো পরের প্রেজেন্টেশনে আমরা দেখতে পাচ্ছি এই সিস্টেমেটিক্স এবং ট্যাক্সোনমির একটা কম্পারিজন, যাতে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয় এখানটায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো সিস্টেমেটিক্সে আমরা যেটা বলেছিলাম ইভলিউশন রিলেশনশিপ অফ অর্গানিজম, এটা কিন্তু থাকছে। তাহলে আমরা সিস্টেমেটিক্সে ইভলিউশনারি রিলেশনশিপ থাকছে, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি, আমরা ক্লাসিফিকেশন পাচ্ছি কিংবা তার আইডেন্টিফিকেশন পাচ্ছি বা নোমেনক্লেচার পাচ্ছি, কোথায়? ট্যাক্সোনমির ক্ষেত্রে। এখানে খেয়াল রাখতে হবে তাহলে এইখানে ক্লাসিফিকেশন, নেমিং, ক্লাডিস্টিক, ফাইলোজেনেটিক্স, এই সমস্ত পার্টগুলোর মধ্যে রয়েছে, কার মধ্যে? সিস্টেমেটিক্স এর মধ্যে। কিন্তু এখানে আমরা ট্যাক্সোনমির মধ্যে তার যে প্রিন্সিপালস, রুলস কিংবা তার প্রসিডিওর কি পদ্ধতিতে করা হবে, সেই সমস্ত বিষয়গুলো এখানে অবশ্যই আলোচনা করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইভলিউশন হিস্ট্রি অব অর্গানিজম রয়েছে এখানে, অর্থাৎ ট্যাক্সোনমিতে কিন্তু সেই ইভলিউশন হিস্ট্রিটা কিন্তু তেমন ভাবে উল্লেখ করা হয় না। তাহলে এইভাবে আমরা আমাদের ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের যে ডিফারেন্সটা, অন্তরটা, সেটা বুঝলাম এবং একই সঙ্গে জানলাম যে ট্যাক্সোনমি মূলত তিনটে গুরুত্বপূর্ণ এরিয়া নিয়ে ডিল করে। একটা হলো ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার এবং আইডেন্টিফিকেশন। এই তিনটে ওতপ্রোতভাবে যুক্ত একটা জীবজগৎকে আলাদা করে চিনে নেওয়ার জন্য। তাহলে আমরা পরের জায়গায় যদি চলে আসি, পরের অংশে ট্যাক্সোনমিকে আমরা ক্লাসিক্যাল ট্যাক্সোনমি এবং মডার্ন ট্যাক্সোনমি বা নিউ সিস্টেমেটিক্স বা বায়োসিস্টেমেটিক্স বলে থাকি। খেয়াল রাখতে হবে যে এই ক্লাসিক্যাল ট্যাক্সোনমি বা আমাদের কাছে যে মডার্ন ট্যাক্সোনমি, এদের বিশেষ কিছু নাম রয়েছে, টার্ম রয়েছে, যে টার্মগুলো ধরে কিন্তু তোমাদের কাছে প্রশ্ন করবে। যেমন ওমেগা, ওমেগা ট্যাক্সোনমি, সেটা হলো মডার্ন কাইন্ড যেটা রয়েছে। আবার আলফা মানে ক্লাসিক্যাল, তার মানে আলফা, আর এটাকে আমরা বলছি ওমেগা। তাহলে আমাদের কাছে এইভাবে ওমেগা এবং আমাদের আলফা ট্যাক্সোনমির বিষয়টা কি, সেটা আমাদের জানতে চাইতে পারে। খেয়াল রাখতে হবে যেটা আমাদের ওল্ড কনসেপ্ট রয়েছে, ক্লাসিক্যাল প্যাটার্ন রয়েছে, সেটা কিন্তু আমাদের কাছে আলফা, কিন্তু রিসেন্ট মডার্ন ট্রেন্ড যেগুলো রয়েছে সেগুলোকে আমরা বলছি ওমেগা ট্যাক্সোনমি। তাহলে আমাদের এই ওমেগা এবং আলফা, এই দুটো টার্ম কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখো এখানে আরেকটা পার্ট, যেটা আমরা তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম, যে নিউ সিস্টেমেটিক্সটা কি। তাহলে অনেক সময় এই নিউ সিস্টেমেটিক্স শব্দটা কিন্তু ব্যবহার করতে পারে, ভয় পাওয়ার কিছু নেই, শব্দটা আসলে একই, যেটা তোমাদের কাছে বলেছি ওমেগা ট্যাক্সোনমি। তাহলে আলফা ট্যাক্সোনমি সবসময়ের জন্য ক্লাসিক্যাল প্যাটার্ন, ওমেগা কিন্তু মডার্ন ট্যাক্সোনমির পার্টটাই শেয়ার করে। খেয়াল রাখতে হবে সেই জায়গা দুটো। পরের জায়গায় চলে আসি, আমাদের আরো কিছু শব্দ আমরা পাই, যেমন কেমো ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি নিয়ে ডিসকাস করতে গেলে যে সমস্ত শব্দের সম্মুখীন হচ্ছে, তার মধ্যে কেমো ট্যাক্সোনমি এটি আর একটি গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এই কেমো ট্যাক্সোনমিতে মূলত কোনো একটি জীবের মধ্যে বা জীবদেহের মধ্যে বা তার সেলের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যালস হতে পারে, রাসায়নিক উপাদান হতে পারে, অ্যালকালাইডস হতে পারে, কিংবা সেখানে প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে,
তার ডিফারেন্ট গুণাবলীর উপর ভিত্তি করে যখন জীবকে ক্লাসিফিকেশন করা হবে বা শ্রেণীবিন্যাস করা হবে তখন তাকে আমরা কেমোট্যাক্সোনমি বলবো। সেখানে আমরা দেখতে পেতে পারি তার প্রোটিনের উপরে, তাহলে সেখানে কি কি ধরনের প্রোটিন রয়েছে কিংবা ফেনলস কিংবা অয়েলস বা ফ্যাট ওয়াক্সেস যেগুলো রয়েছে, এই সমস্ত যে ক্যারেক্টারিস্টিক গুলো রয়েছে, কোথাও বা গ্রেনস কোথাও বা সিলিকা, এগুলোর যে উপস্থিতি তার উপর নির্ভর করে কিন্তু ক্লাসিফিকেশনের জায়গাগুলো আমরা বলছি। তাহলে এখানে আমাদের কাছে পরের জায়গাটিতে যদি আসি, সেটা কি না, সেটা হচ্ছে দেখো সেরোটক্সোনমি। এই সেরোটক্সোনমি এটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেরো মানে আমাদের যেটা সেরাম রয়েছে ব্লাডের মধ্যে থাকে, এই সেরাম, তার উপর নির্ভর করে এই শব্দটি আমরা পেয়েছি এই সেরোটক্সোনমি, যেখানে মূলত আমরা ইমিউনোটক্সোনমিও এটিকে বলে থাকি। অর্থাৎ আমাদের কোনো একটি কেমিক্যাল যদি আমার শরীরে প্রবেশ করে বা আমাদের কোষের মধ্যে প্রবেশ করে বা জীব কোষের মধ্যে প্রবেশ করানো হয়, তার মধ্যে যে ধরনের অ্যান্টিবডি তৈরি হবে বা রিয়াকশন জনিত যে সমস্ত উপাদান তৈরি হবে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা জীবজগৎকে এখানে ক্লাসিফিকেশনের কথা বলা হচ্ছে। নেক্সট আমরা এগুলো কিন্তু সবই মডার্ন ট্যাক্সোনমির যে পার্ট সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবার মলিকুলার ট্যাক্সোনমি বলে একটা জায়গা রয়েছে। মলিকুলার ট্যাক্সোনমিতে সেখানে কিন্তু অবশ্যই আমরা অনেক ছোট ছোট নিউক্লিওটাইড বা ডিএনএ তার বিভিন্ন জায়গাগুলো ওপর ভিত্তি করে কিন্তু আমরা জায়গাগুলোকে ক্লাসিফিকেশন করে থাকি। ফলে মলিকুলার যে ক্লাসিফিকেশন বা ট্যাক্সোনমির যে পার্টটা রয়েছে এটা কিন্তু অনেক অ্যাডভান্স, এবং এখানে আমরা খুব সহজে জীবেদের ইভলিউশনারি যে ট্রেন্ড সেটাকে কিন্তু রিয়েলাইজ করতে পারি। নেক্সট আমাদের পরের জায়গাটিতে চলে আসি। পরের জায়গা সেটা হচ্ছে দেখো ট্যাক্সোনমি। তাকে কি বলা হচ্ছে? ট্যাক্সোনমি ইজ দ্য সায়েন্স হুইচ ইনক্লুডস আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন অফ বায়োলজিক্যাল অর্গানিজম। এইটা আমরা জেনে এসেছি। এবার এই আইডেন্টিফিকেশনটা কি? আইডেন্টিফিকেশন it involves determining the name and place of unknown organism in a system of classification. তাহলে যে অজানা কোনো একটা জীব রয়েছে তাকে যে পদ্ধতিতে আমরা নির্দিষ্টভাবে ক্লাসিফিকেশনের জায়গায় নিয়ে যাব, শনাক্তকরণ করব, সেটাই কিন্তু আমাদের কাছে মূল বিষয়। এখানে মূল যে জায়গাটা রয়েছে, an organism could be identified with several identification tools or set of characters called key. তাহলে কি, যে এই ট্যাক্সোনমির ক্ষেত্রে একটা জীবকে শনাক্তকরণ করতে গেলে কিছু কি রয়েছে। দেখা গেল তার হাত আছে না নেই, তার মানে হাত এটা একটা গুণাবলী, আছে না নেই এটা আর একটা জায়গা, যেখানে কিন্তু দুটো বিপরীত ধর্মী কিন্তু আমরা ক্যারেক্টারিস্টিক পাচ্ছি। তাহলে এগুলোকে আমরা কি আর লিড দুটোকে আমরা একসঙ্গে বলছি কাপলেট। আমরা যদি পরের জায়গায় চলে যাই, সেই কন্ট্রাস্টিং ক্যারেক্টারিস্টিক গুলোকে নিয়ে যদি ব্যাখ্যা করি, দেখো প্লান্টসের একটা কোনো একটা জায়গা নিয়ে আমরা আইডেন্টিফিকেশন করতে যাচ্ছি। তাহলে কি পদ্ধতি রয়েছে সেখানে বলা হলো আর দেয়ার রুটস অ্যান্ড স্টেম। তাহলে রুটস এবং স্টেম এইটা কিন্তু মূল জায়গা, যেটা কিন্তু আসলে কি, তাহলে এই কিটা ধরছি যে একটা উদ্ভিদ যাকে আমরা শনাক্তকরণ করতে চাইছি বা চিনতে চাইছি, তাহলে সেক্ষেত্রে সেই উদ্ভিদটার মধ্যে রুট কিংবা স্টেম আছে কি। তাহলে সেক্ষেত্রে বলছে একটা লিড বলছে কি আমাদের নো, আর একটা লিড বলছে ইয়েস। তাহলে দুটো লিড হতে পারে তোমার কাছে, আছে অথবা নেই। এই যে লিড, এইটাকে আমরা বলছি লিড, আর এই দুটো লিডকে একসঙ্গে আমরা বলছি কাপলেট। এই দুটো লিডকে আমরা একসঙ্গে বলছি কাপলেট। তাহলে এইভাবে আমরা যদি থাকি, যে দেখা গেল যে রুট স্টেম আছে, আর দেয়ার সিডস, সেখানে কি কোনো বীজ আছে, সেখানেও আমরা দুটো লিড পাচ্ছি। দেখো এই দুটো লিডকে একসঙ্গে আমরা কাপলেট বলছি। তাহলে এইটা একটা কি, তাহলে এইটা একটা কি। তাহলে এইভাবে আমরা কি এবং লিড বা কাপলেটের মাধ্যমে আস্তে আস্তে জীবকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারবো, শ্রেণীবিন্যাসের জায়গায়, শনাক্তকরণের জায়গায়। তাহলে এইভাবে আমরা কোনটিকে কি বলছি, কোনটা কাপলেট বা কোনটা লিড, এইভাবে কিন্তু আমরা গ্রুপিং করতে করতে আলটিমেটলি জীবটিকে কিন্তু আমরা শ্রেণীবিন্যাস করছি। দেখা গেল আমরা এখানে ইএসটাকেই ধরে নিলাম, যে আমরা যে গাছটা দেখছি তার মধ্যে দেখা গেল রুট স্টেম আছে এবং সেখানে সিড আছে। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে আর দেয়ার ফ্লাওয়ার্স, সেখানে ফুল আছে কি, সেখানে বলা হলো দেখো নো কিংবা ইয়েস। যদি বলো ইয়েস তাহলে সেটা অ্যাঞ্জিওস্পার্ম, আর যদি বলো নো তাহলে সেটা জিমনোস্পার্ম হবে। তাহলে এইভাবে আমরা খুব সহজেই কিন্তু আইডেন্টিফাই করতে পারলাম যে জীবটি একটি অ্যাঞ্জিওস্পার্ম নাকি জিমনোস্পার্ম। তাহলে এইভাবে আমরা যে ট্যাক্সোনমিক্যাল যে কি রয়েছে সেই কিটাকে ব্যবহার করছি, তার মাইন্ড ম্যাপিংটা তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। নেক্সট যে পার্টটাতে আমরা আসছি, দেখো সেখানে বলা রয়েছে ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ এনিথিং ইজ গ্রুপড ইনটু convenient category based on some easily observable characters.
তাহলে বাহ্যিকভাবে যে সমস্ত গুণাবলী বা চোখে যে সমস্ত গুণাবলী আমরা দেখতে পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা জীবেদেরকে নির্দিষ্ট শ্রেণীতে যে বিভাগ করছি সেটাই হলো আমাদের কাছে ক্লাসিফিকেশন। তাহলে কিছু দল বা গোষ্ঠীতে আমরা এইভাবে জীবেদেরকে ভাগ করছি, সেটাই কিন্তু আমাদের কাছে ক্লাসিফিকেশন। তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে যখনই চলে গেলাম, তাহলে সেখানে চলে গেলাম ক্লাসিফিকেশন থেকে আমরা চলে আসছি নোমেনক্লেচার, নামকরণ করতে হবে। জীবটা তো ভাগ করে ফেললাম, যে জিমনোস্পার্ম অ্যাঞ্জিওস্পার্ম ভাগ তো করে ফেললাম, কিন্তু সেই জিমনোস্পার্মটির নামটাই বা কি, কিংবা সেই অ্যাঞ্জিওস্পার্মটার নামটাই বা কি, কিংবা যদি একেবারে নতুন হয় তাহলে সেক্ষেত্রে তার নামকরণের কি নিয়মাবলী রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে সেখানে আমরা দেখে নিচ্ছি যে এই নামকরণের ক্ষেত্রে যাতে বিশ্বে সর্বত্র সব জায়গায় সেই জীবটিকে একই নামে চেনা যায়, তার জন্য একটা ইউনিভার্সাল অর্থাৎ বিশ্বময় একটা নির্দিষ্ট নিয়ম মেনে সবাইকে নামকরণ করতে হবে। তাহলে সেই নামকরণের নিয়মাবলীগুলো কোথাও না কোথাও যাতে কোথাও সমস্যা তৈরি হলে তার সমাধান করবার জন্য একদম একটা নির্দিষ্ট বোর্ড থাকতে হবে যারা কিন্তু এই ধরনের সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করবে। তার ক্ষেত্রে জুলজির জন্য একজন, কিংবা বটানির জন্য একজন, ভাইরাসের জন্য একজন, এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু প্রতিষ্ঠান রয়েছে। যেমন আমরা বটানির ক্ষেত্রে বলতে পারি ফর plants scientific name are based on agreed principles and criteria which are provided in international code for botanical nomenclature that is called ICBN। তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এখান থেকে হবে, ICBN এর ফুল ফর্মটা কি? তাহলে ইন্টারন্যাশনাল কোড ফর বটানিক্যাল নোমেনক্লেচার, এইটা কিন্তু আসলে এর ফুল ফর্ম। তার মানে যত সমস্ত উদ্ভিদ জগৎ রয়েছে তাদের নামকরণ করার জন্য যে সমস্ত নিয়মাবলী রয়েছে, নিয়ম নীতি রয়েছে, সেগুলোকে নির্ধারণ করা। কোথাও যদি কোনো ধরনের এই ধরনের ত্রুটি বা সমস্যা তৈরি হয় তার সমাধান করবার ক্ষেত্রে মূলত ICBN একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তেমনি ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার দ্যাট ইজ ICZN। তাহলে এই ICZN তার ফুল ফর্মটাও আমাদের খেয়াল রাখতে হবে। নামকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিজ্ঞানসম্মত নাম বা সায়েন্টিফিক নেম সেটি সর্বদা ল্যাটিন ভাষায় হতে হবে। তাহলে সেটা ল্যাটিন ভাষা থেকে নিতে হবে এবং তার মধ্যে দুটো কম্পোনেন্ট বা দুটো এপিথেট থাকবে। প্রথমটা হবে জেনাস এবং পরেরটা হবে স্পিসিস এপিথেট। যেমন আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে ম্যাঙ্গিফেরাটাকে আমরা বলছি জেনেরিক এবং ইন্ডিকাকে বলছি আমরা স্পিসিস। তাহলে সায়েন্টিফিক নেমের ক্ষেত্রে সবসময় দুটো করে পদ থাকছে। কি কি দুটো পদ? একটা হচ্ছে জেনাস, যাকে আমরা বাংলায় গণ বলে থাকি, আর একটা হলো স্পিসিস, যাকে আমরা বাংলায় প্রজাতি বলে থাকি। তাহলে আমাদের এই বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে সবসময় দুটো করে পদ থাকবে, যাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। কে বা কারা করেছেন তার জায়গাগুলোও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট এবং সেই জায়গাগুলো কিন্তু ভালো করে নজর রাখতে হবে, এখান থেকে আমাদের প্রশ্নগুলো হয়। তাহলে এখানে আমরা এই পৃথিবীতে কোন একটা জীব, আমরা ছোটবেলা থেকে যখন বড় হই সেই অঞ্চলে সেই জীবটির একটা স্পেসিফিক নাম থাকে, তাহলে সেই নামটা দিয়ে আমরা তাকে চিনি। আমরা হয়তো কাউকে বলছি গরু, কোনোটিকে বলছি ছাগল, কোনোটিকে আম গাছ, কোনোটিকে জাম গাছ, কোনোটিকে লিচি গাছ। ফলে আমরা আমাদের মতো করে একটা আঞ্চলিক নাম দিয়ে থাকি বা সেই নাম দিয়ে আমরা চিনে থাকি। এখন আমি এই আম গাছ নামটা গিয়ে যদি মালয়েশিয়াতে গিয়ে বলি যে আম গাছ, কিংবা আমি সুইজারল্যান্ডে গিয়ে বলি আম গাছ, তাহলে সেখানকার লোকেরা কিন্তু চিনবে না, কারণ তারা আবার একটা অন্য নাম দিয়ে চেনে সেটাকে। ফলে একই উদ্ভিদ বা একই জীব পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিভিন্ন নামে পরিচিত হয়। এই ধরনের লোকাল বা আঞ্চলিক যে সমস্ত নাম তাদেরকে বলা হয় ভার্নাকুলার নেম। তাহলে আমাদের কাছে অনেক সময় প্রশ্ন হতে পারে এই ভার্নাকুলার নেম বলতে কি বোঝায়? ভার্নাকুলার নেম হলো কমন নেম বা কোনো লোকাল নেম, তাকে আমরা বলে থাকি ভার্নাকুলার নেম। তাহলে এটা কিন্তু প্লেস টু প্লেস চেঞ্জ হতে পারে। তাহলে কোন নামটা প্লেস টু প্লেস চেঞ্জ হয়? সেটা হচ্ছে ভার্নাকুলার নেম অর্থাৎ লোকাল নেম, যেটা কিনা আঞ্চলিকভাবে আমরা যে নামে চিনে থাকি। তাহলে এই যে সমস্যাটা তৈরি হবে, আমি একটা জীব বা আমি একটা উদ্ভিদ বা প্রাণী নিয়ে কথা বলতে চাইছি, যেটা অন্য কোনো ইন্টারন্যাশনাল বা অন্য কোনো দেশের সঙ্গে শেয়ার করতে চাইছি, সেখানে কিন্তু নামজনিত একটা কনফিউশন তৈরি হবে। তার জন্য কিন্তু সায়েন্টিফিক নেম একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যাতে সারা বিশ্বে সেই জীবটিকে একই নামে চেনা যায়। তাহলে আমাদের কাছে এই যে সিস্টেম যেটা আমরা বলছি নামকরণের ক্ষেত্রে, দিস সিস্টেম ইজ প্রোভাইডিং the names of two components is called the binomial nomenclature। তাহলে এই binomial nomenclature এই পদ্ধতিটা কে
প্রবর্তন করেছিলেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকে, খেয়াল রাখতে হবে। সেটা করেছিলেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, এবং সেই জন্য ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার, অর্থাৎ দ্বিপদ নামকরণের জনক। অর্থাৎ যে প্রতিটি বিজ্ঞানসম্মত নাম দুটো করে পদ যুক্ত হবে তার জনক বলা হলো আমাদের এই ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার ক্যারোলাস লিনিয়াস। এছাড়াও তাকে বলা হয় ফাদার অফ ট্যাক্সোনমি, বিন্যাসবিধির জনকও বলা হয়। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট, ভালো করে ইনফরমেশনটা ভালো করে খেয়াল রাখবে। ফাদার অফ নোমেনক্লেচার কিংবা বাইনোমিয়াল নোমেনক্লেচার কিংবা ফাদার অফ ট্যাক্সোনমি, এটি কোন বিজ্ঞানীকে বলা হয়, ভীষণভাবে পরীক্ষায় প্রশ্ন করা হয়। তাহলে এই পার্টটার সঙ্গে সঙ্গে দেখো, ক্যারোলাস লিনিয়াস এই বিজ্ঞানী, যাকে আমরা ফাদার অফ বাইনোমিয়াল নোমেনক্লেচার এবং ফাদার অফ ট্যাক্সোনমি বলে থাকি, তার লেখা বিখ্যাত বইটাও কিন্তু আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট পার্ট, পরীক্ষায় প্রশ্ন হয়। সেটা হলো স্পিসিস প্ল্যান্টেরাম। তাহলে এই স্পিসিস প্ল্যান্টেরাম, এই যে বইটি কার লেখা, এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসবেই। তাহলে সেক্ষেত্রে স্পিসিস প্ল্যান্টেরাম লেখা ক্যারোলাস লিনিয়াসেরই লেখা, এবং তাকে আমরা যে দুটো বিশেষ অনার বা সম্মান দিয়ে থাকি, সেই দুটো সম্মান কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা চলে আসছি আমাদের কাছে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা হচ্ছে রুলস অফ নোমেনক্লেচার। তাহলে নোমেনক্লেচার বা নামকরণের সময় যে সমস্ত নিয়মগুলো আমাদের খেয়াল রাখতে হবে, সেই নিয়মগুলোর কথাই কিন্তু এখানে আমরা শেয়ার করছি। কি রয়েছে নিয়মগুলো এখানটায়? এখানে নিয়ম রয়েছে, বায়োলজিক্যাল নেমস আর জেনারেলি ইন ল্যাটিন অ্যান্ড রিটেন ইন ইটালিক্স। তাহলে সবসময়ের জন্য এটা ল্যাটিন শব্দে হবে এবং সেটা ইটালিক্স অর্থাৎ বাঁকা হরফে হতে হবে। খেয়াল রাখতে হবে যে এটা যদি আমাদের প্রিন্টিং মিডিয়াতে থাকে, তাহলে প্রিন্টিং মিডিয়াতে হলে সেটা কিন্তু সবসময়ের জন্য ইটালিক মানে বাঁকা হরফে। যেমন আমরা এখানে এরকম করে বলতে পারি ম্যাঙ্গিফেরা, তাহলে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমরা বলছি। তাহলে এইখানে হাতে যখন লিখবো তখন কিন্তু তার নিচে আন্ডারলাইন করতে হবে। এবার ইন্ডিকা আমরা বলছি ইন্ডিকা, তাহলে খেয়াল রাখতে হবে এই যে ইন্ডিকা বলে নামটা করণ করলাম, তার মধ্যেও তার নিচেও কিন্তু সেপারেটলি আন্ডারলাইন করতে হবে। তাহলে এখানে সবটাই তোমরা জানো, আমি জাস্ট একবার মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাহলে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি বোথ ওয়ার্ডস ইন আ বায়োলজিক্যাল নেমস when handwritten are separately underlined or printed in italics to indicate their Latin origin. তাহলে এটা তাদের ল্যাটিন অরিজিনকে ইন্ডিকেট করে। The first word denoting genus starts with capital letter. দেখো এখানে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়েছে ম্যাঙ্গিফেরার এমটা, and while the species epithet starts with the small letter. তার মানে স্পিসিসটার ক্ষেত্রে কিন্তু সবসময় দেখো স্মল লেটার দিয়ে শুরু হয়েছে। তাহলে এইভাবে আমাদের যদি অথারের নাম আমরা লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাব্রিভিয়েটিভ ফর্মে নামটির অর্থাৎ বিজ্ঞানসম্মত নামটির পরে সেটিকে অ্যাড করতে হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, তার সঙ্গে লিন অর্থাৎ লিনিয়াস এই নামকরণটি করেছিলেন। এরপরে আমরা আসছি দেখো ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বলছে ক্লাসিফিকেশন ইজ নট আ সিঙ্গেল স্টেপ প্রসেস বাট ইনভলভ hierarchy of steps in which each step represents a rank or category. Since the category is a part of overall taxonomic arrangement, it is called the taxonomic category, and all categories together constitute the taxonomic hierarchy. Each category referred to as a unit of classification in fact represents a rank, and it is commonly termed as taxon কিংবা ট্যাক্সা। তার মানে আমাদের এখানে বলছে যে ক্লাসিফিকেশন কোনো একটা স্টেপ নয়, অনেকগুলো স্টেপ পর্যায়ক্রমে ধীরে ধীরে বিভিন্ন জীবগুলোকে গোষ্ঠীতে আবদ্ধ করে একটা নির্দিষ্ট পদ্ধতিতে জীবকে শ্রেণীবিন্যাস করা হয়। প্রত্যেকটা স্টেপ সেটা কোথাও না কোথাও একটা ট্যাক্সোনমিক র্যাঙ্ক, যাকে আমরা ট্যাক্সা বা ট্যাক্সন বলে থাকি। এই ক্ষেত্রে সবকটা স্টেপগুলো যেগুলো রয়েছে সেই স্টেপগুলোকে আমরা চিন্তা ভাবনা যদি করি, সেক্ষেত্রে সব থেকে ছোট যেটা সেটা হলো স্পিসিস, এবং সব থেকে বড় ইউনিট যেটা বা ট্যাক্সা যেটা সেটা হলো কিংডম। তাহলে এইভাবে অনেকগুলো স্পিসিস তারা একটা জেনাস, অনেকগুলো জেনাস একই রকম গুণাবলীর, তাদেরকে আমরা একটা ফ্যামিলির মধ্যে ফেললাম।
অনেকগুলো ফ্যামিলি তারা একটা অর্ডারের মধ্যে, অনেকগুলো অর্ডার তারা ক্লাসের মধ্যে, অনেকগুলো ক্লাস ডিভিশন কিংবা ফাইলামের মধ্যে, এবং অনেকগুলো ফাইলাম নিয়ে আমাদের একটা কিংডম গঠিত হচ্ছে। তার মানে এর মধ্যে সব থেকে ছোট ইউনিটটা সেটা হলো আমাদের কাছে স্পিসিস, এবং সব থেকে বড় ইউনিটটা হলো কিংডম। তাই প্রশ্নের জায়গায় যেটা তোমাদের কাছে থাকবে সেটা কি, সেটা হলো সব থেকে ছোট ইউনিট কোনটা, তাকে সব থেকে স্মলেস্ট ইউনিট অফ ট্যাক্সোনমিক র্যাঙ্ক বা স্মলেস্ট ট্যাক্সা সেটা কিন্তু স্পিসিস, এবং লার্জেস্ট যেটা সেটা কিংডম, এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে বা থাকবে। তাই সেই জন্য ভালো করে এই পার্টটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ট্যাক্সা বা র্যাঙ্ক জায়গাটা সেটা আমরা বুঝলাম, কিন্তু সব থেকে ছোট কোনটা সেটা আমরা অবশ্যই জানবো স্পিসিস। তাহলে এইভাবে স্পিসিস এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা হয়, খেয়াল রাখতে হবে। সেটা হলো বিজ্ঞানী জন রে। তাহলে স্পিসিস বা প্রজাতি এই শব্দটির প্রবর্তক কে সেটা কিন্তু আমাদের প্রশ্ন হয়। তাহলে এই স্পিসিস এই ক্ষেত্রে জন রে তার 1686 খ্রিস্টাব্দের একটি বইতে তিনি এটা লিখেছিলেন, হিস্ট্রি অফ প্ল্যান্টস, তার মধ্যে এই স্পিসিস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এখন এই স্পিসিস বলতে কি বোঝায়? স্পিসিস বলতে a biological species is a group of organisms that can reproduce with one another and in nature and produce fertile offspring। তার মানে হলো স্পিসিস বা প্রজাতি হলো সেই সমস্ত জীব বা গোষ্ঠী যারা নিজেদের মধ্যে প্রজনন ক্রিয়া সম্পন্ন করতে পারে এবং উর্বর পরবর্তী প্রজন্ম তৈরি করতে সক্ষম হয়। অর্থাৎ যারা নিজেদের মধ্যে জনন কার্য সম্পাদন করতে সক্ষম তারাই হলো স্পিসিস বা প্রজাতি। তাহলে এবার আমাদের কাছে এই ট্যাক্সোনমিক যে হায়ারার্কি রয়েছে এই অ্যারেঞ্জমেন্টে দেখো, অনেকগুলো সব থেকে ছোট ইউনিট আগেই বলেছি স্পিসিস, অনেকগুলো স্পিসিস আমরা একত্রিত করলে দেখতে পাবো একটা জেনাস, অনেকগুলো জেনাস একই রকম গুণাবলীর তাদেরকে আমরা একটা ফ্যামিলিতে, অনেকগুলো ফ্যামিলি একটা অর্ডার, আবার অনেকগুলো অর্ডার তার একটা ক্লাস, আবার অনেকগুলো ক্লাস সেটা ফাইলাম কিংবা ডিভিশন, এবং সর্বোচ্চ সেটা হলো কিংডম। এখন এই ফাইলাম শব্দটি আমরা ব্যবহার করে থাকি জুলজির ক্ষেত্রে, জুলজির যে সমস্ত নামকরণ করা হচ্ছে তাদের ক্ষেত্রে তাদের যে ট্যাক্সোনমিক হায়ারার্কি রয়েছে সেখানে আমরা ফাইলাম শব্দটি ব্যবহার করি। বটানিতে অর্থাৎ উদ্ভিদ বিদ্যায় সেই একই জিনিসটাকে আমরা মূলত বলে থাকি ডিভিশন। তাহলে এইভাবে আমাদের কাছে যে হায়ারার্কি রয়েছে সেই হায়ারার্কিটার যে সিকোয়েন্সটা রয়েছে, পর্যায়ক্রমটা রয়েছে, এই সিকোয়েন্স বা পর্যায়ক্রমটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, কোনটার পরে কোনটা আসছে। সেখানে বিভিন্ন ধরনের সিকোয়েন্সগুলোকে উল্টে পাল্টে দিয়ে তোমাদের কাছে প্রশ্ন করবে যে কোনটা কারেক্টলি রয়েছে। তাহলে কোনটা কারেক্টলি রয়েছে সেটা জানতে হবে। তাহলে এই জন্য স্পিসিস, জেনাস, ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম বা ডিভিশন এবং কিংডম আমি মনে রাখার জন্য ছোট্ট একটা নেমোনিক্স দিতে পারি, বলতে পারি যেটা আমি মনে রাখার জন্য ভাবি, সেটা হলো সব জেনে ফেলে ও কাল ফের কাঁদবে। তাহলে এইভাবে যদি আমি মনে রাখি তাহলে আমার এই যে সিকোয়েন্সটা যেটা আমার পরীক্ষার জন্য দরকার সেটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারবো। নেক্সট যে পার্টটাতে আমরা আসছি দেখো, সেটা হচ্ছে কি ইনফরমেশন ফ্রম দ্য হায়ারার্কি। তাহলে হায়ারার্কি থেকে কি ইনফরমেশন রইলো যেগুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, যেটা আমরা বলেছি সেটা হলো স্মলেস্ট র্যাঙ্ক, সেটা হলো স্পিসিস, হাইয়েস্ট র্যাঙ্ক কোনটা হবে, হাইয়েস্ট র্যাঙ্ক কিংডম। তাহলে আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অর্গানিজম হুইচ ক্যান ইন্টারব্রিড অ্যামং দেমসেলস আর কল্ড। তাহলে যে সমস্ত জীবগোষ্ঠী নিজেদের মধ্যে জনন কার্য সম্পাদন করে তাদেরকে কি বলা হবে, বিভিন্ন অপশন দেওয়া থাকবে, খেয়াল রাখতে হবে, তাদেরকে আমরা স্পিসিস বা প্রজাতি বলছি। তাহলে জেনাসটা কি, যদি জেনাস কি বলা হয় তাহলে জেনাস ইজ দ্য এগ্রিগেশন অফ ক্লোজলি রিলেটেড স্পিসিস। তাহলে একই রকম নিকট সম্পর্কীয় যে সমস্ত প্রজাতি আছে তাদেরকে গ্রুপ করলে যেটা পাচ্ছি সেটাই হলো আমাদের কাছে জেনাস। তাহলে এইভাবে জেনাস গুলো মিলে ফ্যামিলি তৈরি হচ্ছে। তাহলে এই যে ছোট্ট ছোট্ট কতগুলো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো খুব কাজে লাগবে। এবার আসছে আমাদের কাছে দেখো এইডস ফর ট্যাক্সোনমি। ট্যাক্সোনমির ক্ষেত্রে বেশ কিছু এইডস আমরা ব্যবহার করি থাকি, যেমন আমাদের এডুকেশনে তোমরা বিএড করে এসছো, তোমরা সবাই জানো যে সেখানে আমরা এডুকেশনের এইড ব্যবহার করে থাকি। তাহলে আমাদের কাছে হারবেরিয়াম এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমাদের এই প্রক্রিয়াটিকে অর্থাৎ ট্যাক্সোনমির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টুলস হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এই হারবেরিয়ামটা হলো একটা মিউজিয়াম যেখানে কিনা হারবেরিয়াম সিটকে সংরক্ষণ করা হয়। এখন এই হারবেরিয়াম সিটটা কি, এই হারবেরিয়াম সিটটা তোমরা সবাই জানো বায়োলজির ক্ষেত্রে যে উদ্ভিদ সম্পূর্ণ দেহ হতে পারে কিংবা তার কোনো পাতা, ফুল বা কোনো অংশ
তাকে শুকিয়ে ড্রাইড করে প্রেস করে আমরা একটা নির্দিষ্ট নিয়মাবলী মেনে, শ্রেণীবিন্যাসের নিয়মাবলী মেনে তাকে একটা কাগজের মধ্যে চিপকে দিই। তাহলে এইটা একটা সিট, এই সিটের ওপর মনে করো একটা পাতা কিংবা একটা উদ্ভিদের পাতা বা একটা উদ্ভিদের কোন একটি অংশ, সেটিকে আমরা এখানে রাখলাম। কবে কালেক্টেড হয়েছিল, কে কালেকশন করেছিল, কোন লোকালিটি থেকে কালেকশন করা হয়েছে, তার ট্যাক্সোনমিক পজিশন কি, এই সমস্ত কিছু উল্লেখ করা থাকবে এরকম একটা কাগজের সিট, যেখানে আমরা শুকনো একটা উদ্ভিদের অংশ, পাতা, ফুল, ফল কিংবা সম্পূর্ণ দেহ তাকে আমরা এখানে প্রিজার্ভ করছি। এটাই হলো হারবেরিয়াম সিট। এই হারবেরিয়াম সিটগুলো যে মিউজিয়ামে বা যে ঘরে সংরক্ষণ করে রাখা হবে সেটাই কিন্তু হারবেরিয়াম। ফলে হারবেরিয়াম সিট আর হারবেরিয়াম দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। হারবেরিয়াম সিট যেখানে সংরক্ষণ করা হবে তাকে বলা হবে হারবেরিয়াম। তাহলে কি রয়েছে দেখে নিই। ইট ইজ দ্য স্টোর হাউস, তার মানে এটা একটা সঞ্চয়শালা বা সংগ্রহশালা। ইট ইজ a storehouse of collected plant specimens that are dried, pressed and preserved on seeds. Herbarium is a depository of plant specimen in dry condition. তাহলে শুষ্ক অবস্থায় কিন্তু হারবেরিয়াম গুলোতে সমস্ত প্লান্ট স্পেসিমেন গুলো বা আমরা নমুনাগুলোকে সংরক্ষণ করে রাখি। এছাড়া আমরা এই সমস্ত ট্যাক্সোনমিক এডস হিসাবে বটানিক্যাল গার্ডেনের একটা ইম্পর্টেন্স আমরা দেখতে পাই। এগুলো তোমাদের সবকটাই সিলেবাসের মধ্যে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের সিলেবাসে এই বটানিক্যাল গার্ডেনের কথা বলা হচ্ছে। তাহলে বটানিক্যাল গার্ডেন এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বটানিক্যাল গার্ডেন, সেখানে বিভিন্ন রেয়ার বা যে সমস্ত এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট স্পিসিস রয়েছে তাদেরকে সেখানে চাষবাস করা হয়, তাদেরকে সংরক্ষণ করা হয়। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট হারবেরিয়াম অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে বড় হারবেরিয়াম কোনটা, এই প্রশ্নটি আমরা পেতে পারি বা এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষা হয়তো আসতে চলেছে। ভালো করে এই জায়গাটিও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কাছে এখানে লার্জেস্ট হারবেরিয়াম কোনটা, লার্জেস্ট হারবেরিয়াম রয়্যাল বটানিক্যাল গার্ডেন, কিউ, লন্ডন। তাহলে লন্ডনে অবস্থিত যে রয়্যাল বটানিক্যাল গার্ডেন রয়েছে এটাই হলো সব থেকে বড় হারবেরিয়াম। লার্জেস্ট হারবেরিয়াম ইন ইন্ডিয়া অ্যান্ড এশিয়া, আমাদের দেশের মধ্যে এবং এশিয়াতে সব থেকে বড় হারবেরিয়ামটা কিন্তু সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, শিবপুর, কলকাতা। অর্থাৎ হাওড়ায় যে শিবপুর বটানিক্যাল গার্ডেন রয়েছে এটা কিন্তু আমাদের ইন্ডিয়া তথা এশিয়ার মধ্যে সব থেকে বৃহত্তম হারবেরিয়াম। নেক্সট রয়েছে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ বটানিক্যাল গার্ডেন, যেমন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল বটানিক্যাল গার্ডেন বা বটানিক গার্ডেন, সেটা কোথায় অবস্থান করছে, লখনৌ। এই প্রশ্নগুলো হবে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আর একটা ইম্পর্টেন্ট পার্ট, এই ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় লোকেটেড সেই প্রশ্ন করা হতে পারে, সেটা হলো দেরাদুন। এরপরে দেখো কিছু জুলজিক্যাল পার্কের কথা বলা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট জুলজিক্যাল পার্ক ইন ইন্ডিয়া আরিনগর আন্না জুলজিক্যাল পার্ক, যেটাকে আমরা ভ্যান্ডালুর জু বা চেন্নাই তামিলনাড়ুতে দেখতে পাবো। এরপরে ওল্ডেস্ট জু ইন ইন্ডিয়া, সব থেকে পুরনো জু, সেটা হলো জুলজিক্যাল গার্ডেন আলিপুর, কলকাতা। এরপর আমরা দেখতে পাচ্ছি লার্জেস্ট জু ইন ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে বড়, সেটা হচ্ছে দ্য হেনরি ডুরলি জু ইন ওহামা, ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আমেরিকাতে। তাহলে আমরা আমাদের এই সমস্ত পার্টগুলোতে যা আলোচনা করলাম তার একটা ভিজুয়ালাইজেশন করে নিই। রয়্যাল বটানিক্যাল গার্ডেন, কিউ, লন্ডন আমরা দেখতে পাচ্ছি এটাতে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখো সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম, শিবপুর, কলকাতা। আমরা জানি এখানে একটা বড় বট গাছ রয়েছে, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। তাহলে এই লার্জেস্ট হারবেরিয়াম যেটা ইন্ডিয়া এবং এশিয়ার মধ্যেই বড়। নেক্সট দেখতে পাচ্ছি দেখো আমাদের ন্যাশনাল বটানিক গার্ডেন, যেটা আমরা লখনৌতে দেখতে পাই। এইভাবে বিভিন্ন যে আমাদের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুনে রয়েছে, এটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এইভাবে। তাহলে হেনরি ডুরলি জু যেটা ওমা কিংবা ইউনাইটেড স্টেটসে আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমাদের এই আরিনগর যে আন্না জুলজিক্যাল পার্ক যেটা রয়েছে চেন্নাইতে, যেটা সেটা দেখছি আমরা। আমাদের কলকাতার আলিপুর জু, সেটা আমরা দেখতে পাচ্ছি, ওল্ডেস্ট ওয়ান, ওল্ডেস্ট জু আমাদের। এরপরে চলে আসছি দেখো আমাদের সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনের সিস্টেমে চলে আসছি। তাহলে সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটে পার্ট রয়েছে বা তিন ধরনের হতে পারে, আর্টিফিশিয়াল, ন্যাচারাল এবং ফাইলোজেনেটিক।
তাহলে তিন ধরনের ক্লাসিফিকেশন, আর্টিফিশিয়াল, ন্যাচারাল এবং ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। এই তিন ধরনের যে ক্লাসিফিকেশনের কথা আমরা বলছি তার মধ্যে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল এরা কিন্তু মোস্টলি আমাদের যে ভিজুয়ালাইজড করা যায় যে সমস্ত ক্যারেক্টারিস্টিক অর্থাৎ আমাদের যে মরফোলজি রয়েছে, অঙ্গসংস্থানিক যে গঠন রয়েছে যা চোখে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে মূলত শ্রেণীবিন্যাস করা হয়েছে। কিন্তু ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনে কিন্তু ইভলিউশন এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে এখানে ইভলিউশনারি যে ট্রেন্ড রয়েছে সেই ইভলিউশনের যে পার্টটা সেটা কিন্তু এখানে ইনক্লুডেড। তার ফলে কি হচ্ছে যে এই দুটো যেটা আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল রয়েছে এটা যেহেতু আমরা বাহ্যিক যে মরফোলজি রয়েছে, সুপারফিশিয়াল যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলোর উপর ভিত্তি করেই করা হচ্ছে, তাই এটা অনেক বেশি ইউজফুল, ব্যবহারিক। সহজেই আমরা কোনো জীবকে এই পদ্ধতিতে আইডেন্টিফাই করতে পারি বা ক্লাসিফাই করতে পারি। কিন্তু ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনে যেহেতু ইভলিউশনারি ট্রেন্ড রয়েছে তার জন্য আমার ওই প্ল্যান্টসের রিলেটেড ইভলিউশন, অ্যানসেস্ট্রি, কার বা কোনটা থেকে তার উৎপত্তি হয়েছে এই সমস্ত ডেটা অ্যানালাইসিস করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যে ডেটাটা দরকার সেটা হলো কিন্তু আমাদের এই ফসিল। তাহলে ফসিল রেকর্ড সবসময়ের জন্য অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তার জন্য বাগানে গিয়ে আমি একটা গাছ দেখে দাঁড়িয়ে বললাম যে এই গাছটা কি গাছ, দাঁড়াও ভাই এর ফসিল রেকর্ডসটা কোথায় আছে খুঁজে দেখি। তাহলে সেখানে সবসময়ের জন্য এর যে ব্যবহারিক দিকটা, প্র্যাকটিক্যাল যে পারপাসটা এটা কিন্তু অতটা, তার মানে আমাদের কাছে এই পারপাসটা ল্যাবরেটরিতে আমরা করতে পারি, পরীক্ষাগারে বসে করতে পারি, কিন্তু ব্যবহারিক দিক থেকে অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু এই দুটো অনেক বেশি গ্রহণযোগ্য। তার মধ্যে আমাদের যে শিবপুরে যে সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়াম রয়েছে সেখানে কিন্তু এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকেই মেনটেন করা হয়। এখন বিষয়টা হলো যেটা যে আমাদের কাছে এই আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন কিংবা ন্যাচারাল ক্লাসিফিকেশনের বেশ কিছু প্রবক্তা, তাদের যে প্যাটার্ন রয়েছে সেগুলোকে খেয়াল রাখতে হবে, তেমনি ফাইলোজেনেটিকের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। চলো আমরা সেগুলোকে এক এক করে জেনে নিই। আমরা চলে আসছি দেখো আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কি বলছে? ক্লাসিফিকেশন বেসড অন ওয়ান অর ফিউ সুপারফিশিয়াল ফিচার্স। তাহলে আর্টিফিশিয়াল বা কৃত্রিম শ্রেণীবিন্যাস মূলত কিসের উপর ভিত্তি করে? সেটা হলো একটা অথবা অল্প কিছু আমাদের বাহ্যিক যে সুপারফিশিয়াল যে গুণাবলী রয়েছে তার উপর ভিত্তি করে যখন জীবকে শ্রেণীবিন্যাস করা হচ্ছে। তার একটা উদাহরণ আমরা বলতে পারি লিনিয়ান সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস দ্বারা যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন এসেছিল সেটা একটি আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন ছিল। তাই প্রশ্ন হতে পারে যে ক্যারোলাস লিনিয়াসের দ্বারা যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে সেটি কোন ধরনের ক্লাসিফিকেশন, সেটা কি আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল নাকি ফাইলোজেনেটিক, এই কোশ্চেন আমরা পেতে পারি। তাহলে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন তার প্রবক্তা কিন্তু আমাদের কাছে ক্যারোলাস লিনিয়াস। নেক্সট দেখো আমাদের কাছে রয়েছে কে, সেটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনে কি বলা হচ্ছে? ক্লাসিফিকেশন বেসড অন অল সুপারফিশিয়াল মরফোলজি। তাহলে বাহ্যিক যে সমস্ত সুপারফিশিয়াল যে সমস্ত গুণাবলী রয়েছে, ক্যারেক্টারিস্টিক রয়েছে, তাহলে এটাও দেখো সুপারফিশিয়াল ক্যারেক্টারিস্টিক বা ফিচার্স নিয়ে, এটাও কিন্তু সুপারফিশিয়াল কিন্তু এখানে যতগুলো আমাদের চোখে পড়ছে এখানে অল্প কিছু একটা অথবা অল্প কিছু নিয়ে করা হয়েছিল, এখানে প্রায় সকল ধরনের সুপারফিশিয়াল মরফোলজি নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। তাই এখানে এর একটা গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা বলতে পারি বেনথাম এবং হুকারের যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে। সেখানে এই বেনথাম এন্ড হুকার তারা যে তিনটে ভলিউমে যে বইটা বার করেছিল সেটা হচ্ছে জেনেরা প্ল্যান্টেরাম। এই জায়গাটিতে তারা 202টি ফ্যামিলি অর্থাৎ 202টি ফ্যামিলি অফ অ্যাঞ্জিওস্পার্মকে ডেসক্রাইব বা বর্ণনা করেছেন। তাহলে প্রশ্ন হতে পারে দেখো ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের জায়গা থেকে বেনথাম এবং হুকার্সের যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে এটি কোন ধরনের সিস্টেম অফ ক্লাসিফিকেশন, তার অর্থাৎ এই দুই বিজ্ঞানীর লেখা বিখ্যাত বইটার নাম কি সেটাও পরীক্ষায় প্রশ্ন হবে। সেটা হলো জেনেরা প্ল্যান্টেরাম এবং এখানে কতগুলো ফ্যামিলিকে ডিসকাস করা হয়েছে? এখানে 202টি ফ্যামিলি কার না অ্যাঞ্জিওস্পার্মের তাদেরকে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই পার্টটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট আসছে দেখো ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এই যে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশনের কথা বলা হচ্ছে, এই ক্লাসিফিকেশন বেসড অন ইভলিউশনারি সিকোয়েন্স, তার মানে এদের যে বিবর্তনগত যে ধারাবাহিকতা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন হয়েছে। এই ক্লাসিফিকেশনের একটা উদাহরণ আমরা বলতে পারি
হাচিনসন সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে প্রশ্ন হতে পারে হাচিনসন সিস্টেম অফ ক্লাসিফিকেশন এটি কোন ধরনের সিস্টেম অফ ক্লাসিফিকেশন, ফাইলোজেনেটিক, ন্যাচারাল, আর্টিফিশিয়াল, এইভাবে আমাদের কাছে প্রশ্নগুলো করা হবে। তার উত্তরগুলো আশা করি তোমরা এখান থেকে করতে পারবে। খেয়াল রাখবে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা কিন্তু বহু পুরনো। তার মানে আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের যে চলটা ছিল সেটা ছিল প্রায় 300 বিসি থেকে 1735 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে দেখো আমরা ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের প্রচলন দেখলাম 1600 খ্রিস্টাব্দ থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন 1883 থেকে এখন চলছে, যা সবই ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে সব থেকে মডার্ন সিস্টেম অফ ক্লাসিফিকেশন কোনটা? খেয়াল রাখতে হবে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। প্রশ্ন হবে কোনটিতে ইভলিউশনারি রিলেশনশিপ অর্থাৎ বিবর্তনগত যে সম্পর্ক সেটা ব্যাখ্যা করা হয়, সেটা হলো ফাইলোজেনেটিক। কোনটি সুপারফিশিয়াল ফিচার্স এর উপর ভিত্তি করে হয়েছে? তাহলে সুপারফিশিয়াল বা বাহ্যিক গুণাবলীর উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশন, তা কিন্তু আমাদের কাছে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল। এই ছোট ছোট ইনফরমেশন গুলোই কিন্তু আমাদের কাছে খুব বড় প্রশ্ন হয়ে আসতে পারে। তাহলে আমরা এবার চলে আসছি আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনকে আরেকটু ডেপথে আরেকটু গভীরে ঢোকার জন্য। তাহলে এখানে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা আগেই জেনেছি ওয়ান অর ফিউ ইজিলি অবজারভেবল ক্যারেক্টার্স, অর্থাৎ একটা বা অল্প কিছু যা সহজেই দেখা যায় এমন কিছু গুণাবলীর উপর ভিত্তি করে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন হয়ে থাকে। তাহলে এখানে আমরা কিছু আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে একজনের নাম বলছি, যেটার নাম হলো থিওফ্রাস্টাস। বিজ্ঞানের থিওফ্রাস্টাস, তার নামটা বলার কারণটা কি, এখানে উল্লেখ করার কারণটা কি? কারণ ইনাকেই বলা হয় ফাদার অফ বটানি। তাহলে যে বটানি নিয়ে আমরা আজকে অধ্যয়ন করছি, সেই বটানির ফাদার অর্থাৎ জনক যাকে বলা হয়, তিনি হলেন এই থিওফ্রাস্টাস। তাছাড়া আমরা বাহুইন কিংবা টর্নফোর্ড কিংবা লিনিয়াস, এদের দেওয়া সমস্ত ধরনের যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে, সবটাই কিন্তু খেয়াল রাখতে হবে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করেই করা হয়েছে। এখন আমরা মূলত স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেব ক্যারোলাস লিনিয়াসের দেওয়া যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি করেছিলেন, যে উদ্ভিদের যে রিপ্রোডাক্টিভ পার্ট, অর্থাৎ আমাদের উদ্ভিদের যে জনন অঙ্গ, ফুলের মধ্যে যে পুংকেশর রয়েছে, যাকে আমরা স্টেমেন্স বলি, এই স্টেমেন্স গুলোর সংখ্যা কিংবা তাদের সংযোজন বা কোহেশন যাকে আমরা বলছি, সেই সমস্ত বিষয়গুলোর গুণাবলীকে ব্যাখ্যা করে তিনি উদ্ভিদকে 24টা ক্লাসে ভাগ করেছিলেন। আমরা সেই কারণে ক্যারোলাস লিনিয়াসের দেওয়া যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে, সেটাকে আমরা বলে থাকি সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে সেক্সুয়াল সিস্টেম অফ, এটি কোন বিজ্ঞানী দেওয়া, এই প্রশ্নটি আমাদের করা হতে পারে। তাহলে সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এটি কিন্তু আমাদের কাছে ক্যারোলাস লিনিয়াসের দেওয়া একটি ক্লাসিফিকেশন সিস্টেম। তাহলে এই সিস্টেমের কতগুলো ক্লাস রয়েছে, সেই প্রশ্নটি আমাদের করা হতে পারে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 24টা। তাহলে কিসের উপর ভিত্তি করে হয়েছিল সেই জায়গাটাও আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা বলছি দেখো থিওফ্রাস্টাস। বিজ্ঞানের থিওফ্রাস্টাস, তাকে আমরা বলেছিলাম ফাদার অফ বটানি। তাহলে এই ফাদার অফ বটানি আমরা কাকে বলছি? থিওফ্রাস্টাসকে। তাহলে থিওফ্রাস্টাস, তাকে কিন্তু আমরা ফাদার অফ বটানি বলছি। তাহলে এখানে থিওফ্রাস্টাস তার বটানিক্যাল ওয়ার্কস, সেখানে তিনি কি লিখেছেন? হিস্টোরিয়া প্ল্যান্টেরাম, যাকে আমরা এনকোয়ারি ইনটু দ্য প্ল্যান্টস, এটা আমরা বলছি। ডিকসিস প্ল্যান্টেরাম বা কজেস অফ প্ল্যান্টস, এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা বুকস তার হাত ধরে পেয়েছি। থিওফ্রাস্টাস, যাকে আমরা ফাদার অফ বটানি বলছি, বারবার করে খেয়াল রাখতে হবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কাকে আমরা ফাদার অফ বটানি বলে থাকি। তিনি কি করেছিলেন, তার কিছু কাজের জায়গা বলি। হি ক্লাসিফাইড দ্য প্ল্যান্টস ইনটু 4 গ্রুপস। তিনি উদ্ভিদকে 4টে দল বা 4টে বিভাগে ভাগ করেছিলেন। কি সেটা? হার্বস, সাবহার্বস, সার্বস এবং ট্রি। এই 4টে বিভিন্ন দলে বা বিভাগে ভাগ করেছিলেন উদ্ভিদকে। হি কনসিডারেড দ্য ট্রি টু বি দ্য হাইয়েস্ট ইভলভড অ্যান্ড হার্ব অ্যাজ দ্য প্রিমিটিভ। তিনি এটা ভাবতেন, কে? আমাদের থিওফ্রাস্টাস। তিনি ভাবতেন যে আমাদের এই হার্বস গ্রুপের যে সমস্ত উদ্ভিদগুলো হার্বস, গুল্ম জাতীয়, তারা হলো প্রাচীন গুণাবলীর, আর ট্রি সেগুলো হলো আধুনিকতম। এটি তার চিন্তা ভাবনা। আজকের দিনে তোমরা জানো এই চিন্তা ভাবনা ভুল।
তারপরে চলে আসছি, হি এস্টাবলিশ ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন ডাইকোটাইলেডন্স অ্যান্ড মনোকোটাইলেডন্স, অর্থাৎ দ্বিবীজপত্রী এবং একবীজপত্রীদের গুণগত যে প্রভেদ বা পার্থক্য সেটাকেও কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন। নেক্সট আমরা পাচ্ছি দেখো, হি ডিস্টিংগুইশড বিটুইন অ্যানুয়াল, বাইনিয়াল অ্যান্ড পেরিনিয়াল প্ল্যান্টস, তার মানে একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী তাদেরকে তিনি প্রভেদ করেছিলেন। হি নোটেড দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রিপেটাল দ্যাট ইজ রেসিমোস অ্যান্ড সেন্ট্রিফিউগাল দ্যাট ইজ সাইমোস ইনফ্লোরেসেন্স, তার মানে তিনি ইনফ্লোরেসেন্স গুলোকে অর্থাৎ পুষ্প বিন্যাস যেটাকে আমরা বলি সেই পুষ্প বিন্যাস তাকেও কিন্তু এখানে তিনি ক্লাসিফাই করেছিলেন। তাহলে এইভাবে তিনি পলিপেটালাস এবং গ্যামোপেটালাস করোলা অর্থাৎ আমাদের যে দলমণ্ডল মুক্ত কিংবা বদ্ধ যে প্যাটার্ন হয় সেগুলোকেও কিন্তু তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন। আর কি করেছিলেন তিনি নোট করেছিলেন দেখো, সুপিরিয়ার এবং ইনফিরিয়ার ওভারি তাদের ক্যাটাগরিগুলোকে তিনি ভাগ করেছিলেন এবং তিনি প্রায় 500টি উদ্ভিদকে কিন্তু নামকরণ করেছিলেন, নেমস লাইক অ্যাসপারাগাস, ডকাস কিংবা আমাদের নার্কিসাস। তাহলে এই সমস্ত জায়গাগুলো কিন্তু তিনি কিন্তু আমাদের কাছে নামকরণগুলো করেছিলেন যা আজকের দিনেও কিন্তু ব্যবহার হচ্ছে। এবং খেয়াল রাখতে হবে যে থিওপ্রাস্টের যে ক্লাসিফিকেশন এটা কিন্তু সম্পূর্ণরূপে একটি কৃত্রিম শ্রেণীবিন্যাস, তাহলে হিজ ক্লাসিফিকেশন ওয়াজ স্ট্রিক্টলি আর্টিফিশিয়াল। নেক্সট আমরা যাচ্ছি পরের জায়গাটিতে, ক্যারোলাস লিনিয়াসের সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যাকে আমরা ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি। তাহলে সেই ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস, তার লেখা বিখ্যাত বই ছিল, সেই বইটার নাম স্পিসিস প্ল্যান্টেরাম 1753-তে। এই 1753-তে যখন স্পিসিস প্ল্যান্টেরাম বইটা পাবলিশড হলো সেখান থেকেই কিন্তু আমাদের নামকরণের ভ্যালিড যে জায়গাগুলো অর্থাৎ নিয়মাবলীগুলো ইমপ্লিমেন্টেড হলো। তাহলে তার পরবর্তী সময় থেকেই এই দ্বিপদ নামকরণের প্রচলন শুরু হলো। খেয়াল রাখতে হবে সেই পার্টটা গুরুত্বপূর্ণ। নেক্সট পরের জায়গায় চলে আসছি দেখো, এখানে আমাদের এই ক্যারোলাস লিনিয়াসের দেওয়া যে ক্লাসিফিকেশন যাকে আমরা সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলি, সেখানে তিনি 24টা ক্লাস করেছিলেন। খেয়াল রাখতে হবে যে তিনি মুখ্যত কিসের উপর বেসিস করে করেছিলেন, স্টেমেন্সের। তাহলে দিস ওয়াজ অ্যান আর্টিফিশিয়াল সেক্সুয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন ইন হুইচ প্ল্যান্টস ওয়ার ক্লাসিফাইড ইনটু বেসিস অফ নাম্বার, কোহেশন অ্যান্ড লেন্থ অফ সার্টেন আদার ক্যারেক্টার্স অফ স্টেমেন্স। তার মানে মূল যে গুণাবলী তিনি যেটাকে পর্যবেক্ষণ করেছিলেন সেটা ছিল স্টেমেন্স অর্থাৎ পুংকেশর চক্র, তার উপর ভিত্তি করে তিনি ভাগ করেছিলেন। 1 ক্রিপ্টোগ্যামিয়া, তার মানে একটা ক্রিপ্টোগ্যামিয়া। তাহলে 24টা যে ক্লাস ছিল তার মধ্যে কিন্তু একটা ক্রিপ্টোগ্যামিয়া ছিল, ইনক্লুডেড অল দ্য প্ল্যান্টস উইথ কনচিল্ড রিপ্রোডাক্টিভ পার্ট। তার মানে যে সমস্ত উদ্ভিদগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মূলত জননাঙ্গ এখানে পুষ্প হিসাবে নেই, অপুষ্প, অ্যালগি, ফাঙ্গি, মসেস কিংবা লিভারওয়ার্টস এবং ফার্ম, তাদেরকে কিন্তু ক্রিপ্টোগ্যামিয়া বা অপুষ্পক গ্রুপের মধ্যে ফেলেছিলেন। তাহলে তার যে ক্লাসিফিকেশনের যে জায়গাগুলো ছিল যেমন মোনান্ড্রিয়া, ডায়ান্ড্রিয়া, মোনান্ড্রিয়া ফ্লাওয়ার্স উইথ 1 স্টেমেন, ডায়ান্ড্রিয়া ফ্লাওয়ার্স উইথ 2 স্টেমেন, কিংবা ট্রায়ান্ড্রিয়া সেটা আছে ফ্লাওয়ার্স উইথ 3 স্টেমেন্স, টেট্রান্ড্রিয়া ফ্লাওয়ার্স উইথ 4 স্টেমেন্স। তাহলে এইভাবে স্টেমেন্সের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু তিনি ভাগ করেছেন। আবার কোহেশনের উপর ভাগ করেছেন, যেমন আমরা পলেন্ড্রিয়া কিংবা ডায়ান্ড্রিয়া, টেট্রান্ড্রিয়া, মোনাডেলফিয়া, ডায়াডেলফিয়া, পলিয়াডেলফিয়া কিংবা সিনজেনেসিয়া কিংবা গাইনেন্ড্রিয়া, এইভাবে তিনি কতগুলো শ্রেণীতে ভাগ করেছিলেন, 24টা। তাহলে 24 নম্বরটা দেখো, সেটাকে বলছে ক্রিপ্টোগ্যামিয়া। এই ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে তিনি কিন্তু ফ্লাওয়ারলেস অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ যেগুলো রয়েছে তাদেরকে কিন্তু এই গ্রুপের মধ্যে ফেলেছিলেন। কারা কারা ছিল তার মধ্যে, ফার্ন, ফাঙ্গি, অ্যালগি এবং ব্রায়োফাইট, তারা এই গ্রুপের মধ্যে ছিল। তাহলে ক্রিপ্টোগ্যামিয়া এখানে কিন্তু আসলে ফ্লাওয়ারলেস যারা, তাহলে মূলত স্টেমেন্সের উপর ভিত্তি করে তিনি 24টা ক্লাসে ভাগ করেছিলেন। আমাদের কাছে প্রশ্নের জায়গা হবে কতগুলো ক্লাসে ভাগ করেছিলেন। নেক্সট পরের পার্টটিতে চলে আসি, সেটা হচ্ছে দেখো ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের পরে আমরা আসছি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যা রয়েছে একই রকম প্যাটার্ন হবে। আর্টিফিশিয়ালে কি বলেছিলাম না স্যার, সুপারফিশিয়াল কিছু ফিচার অর্থাৎ বাহ্যিক কিছু গুণাবলী তার উপর ভিত্তি করে, এর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। তবে এখানে কিন্তু সকল বাহ্যিক যে গুণাবলীগুলো রয়েছে সবকটাকে নজরে রাখা হয়েছে। খেয়াল রাখতে হবে এখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ
যে পদ্ধতিগুলো, সাম এক্সাম্পলস অফ ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো অ্যাডামসন্স তার ক্লাসিফিকেশন ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এপি ডে ক্যান্ডোলি তার ক্ষেত্রে বলতে পারি, আমরা দেখতে পাই বেনথাম এবং হুকার তাদের সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এগুলো সবই ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। কারণ কোশ্চেনটা হবে তোমাদের এখান থেকে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্লাসিফিকেশন ইজ দ্য ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, তাই এই এক্সাম্পলের বেসটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে দেখো ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেটা সব থেকে মডার্ন টাইপ অফ ক্লাসিফিকেশন, যেখানে ইভলিউশনারি ট্রেন্ডটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, ফাইলোজেনিটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ফাইলোজেনি বা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনের জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ। ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন ইজ অলসো নোন অ্যাজ ভার্টিক্যাল ক্লাসিফিকেশন অর ইভলিউশনারি ক্লাসিফিকেশন। তাহলে কোনটিকে ভার্টিক্যাল ক্লাসিফিকেশন বা কোনটিকে ইভলিউশনারি ক্লাসিফিকেশন বলা হয়, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তোমাদের প্রত্যেকেরই ভয় থাকে এই ক্লাসিফিকেশনের পার্টটাতে, এই সিস্টেমেটিক্স এর পার্টটাতে, ট্যাক্সোনমির পার্টটাতে, কিন্তু ছোট্ট ছোট্ট যে পয়েন্টগুলো তোমাদের সাথে উল্লেখ করে যাচ্ছি সেগুলোকে যদি ভালো করে খেয়াল রাখো তাহলেই কিন্তু তোমরা এখান থেকে খুব ভালো নাম্বার গেইন করতে পারবে। তাহলে এখানে একই রকম ভাবে এই এক্সাম্পলের পার্টটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন যেমন আমরা হাচিনসন সিস্টেম অফ ক্লাসিফিকেশনের কথা বলতে পারি, তাকজান তার ক্লাসিফিকেশনের কথা বলতে পারি, কনক্রুস্টের সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অ্যাংলার এবং প্র্যান্টেলের যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের কাছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে। নেক্সট আমরা আসছি দেখো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে টার্ম, সেটা হচ্ছে ক্লাডিস্টিক্স। এই ক্লাডিস্টিক্সটা কি? ক্লাডিস্টিক্সটা হচ্ছে আসলে ইভলিউশনারি যে সিকোয়েন্স বা ইভলিউশনারি যে ট্রেন্ড বা অ্যানসেস্ট্রি, সেটাকে যদি আমরা সাজাই অনেক সময় এরকম ট্রি লাইক স্ট্রাকচার দেখতে পাই। এই যে ট্রি লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাই, এটাকেই আমরা বলছি ক্লাডিস্টিক্স। তাহলে ক্লাডিস্টিক হচ্ছে আসলে একটা অ্যারেঞ্জমেন্ট। ক্লাডিস্টিক ইজ দ্য মোস্ট পপুলার মেথড অফ ক্লাসিফাইং অর্গানিজম টুডে, in contrast of phonetics in which similarities are sought out using the many characteristics of possible, cladistics look for patterns of using derived character states। তার মানে সবসময়ের জন্য ক্লাডিস্টিক কোন গুণাবলী থেকে কি কি গুণাবলীর উৎপত্তি হচ্ছে তার ট্রি লাইক রিপ্রেজেন্টেশনটাই আমাদের এখানে খেয়াল রাখতে হবে। তো চলো নেক্সট পার্টটাতে চলে আসছি, সেটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশনের মেরিটস এবং ডিমেরিটস। এই মেরিটস এবং ডিমেরিটস গুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমার আলোচনার মধ্য দিয়ে আমি মেরিটস এবং ডিমেরিটস গুলো কি সেটা ব্যাখ্যা করে এসেছি, যে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন যেহেতু সুপারফিশিয়াল ক্যারেক্টারিস্টিক দিয়ে মূলত শ্রেণীবিন্যাস করা হয়, তাই এটি প্র্যাকটিক্যাল ইউজেসটা, ব্যবহারিক দিকটা অনেক ভালো, কারণ আমরা সহজেই কোনো জীবকে সহজেই শনাক্তকরণ করতে পারি কিংবা ক্লাসিফাই করতে পারি। এখানে আমরা ডিমেরিটসের জায়গায় যদি যাই তাহলে সেখানে কি দেখতে পাবো, যে অনেক সময় ক্লোজলি রিলেটেড, খুব নিকট সম্পর্কীয়, যার সঙ্গে তার জেনেটিক্যাল কোনো রিলেশন রয়েছে, অ্যানসেস্ট্রি রিলেশন রয়েছে, ইভলিউশনারি রিলেশন রয়েছে, দেখা যাবে সেই উদ্ভিদটি তার কাছাকাছি না থেকে অন্যত্র অন্য কোনো দূরের কোনো ফ্যামিলির সঙ্গে, দূরের কোনো শ্রেণীবিন্যাসের পার্টে যুক্ত হয়েছে। তার মানে নিকট সম্পর্কীয় কাছে এবং কাছের সম্পর্কীয় দূরে চলে যায়। ফলে এইটা আমাদের যেহেতু জাতিজনী বা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন নেই, তাই এইটা একটা ডিমেরিটসের জায়গা, ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কনক্রুস্টেড সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যে মডার্ন সিস্টেম অফ ক্লাসিফিকেশন রয়েছে সেই জায়গাটি। আর্থার কনক্রুস্ট ওয়াজ দ্য সিনিয়র ক্রিয়েটর অফ নিউ ইয়র্ক বটানিক গার্ডেন and the adjacent professor of Columbia University. He presented an elaborate interpretation of his concept of classification in the Evolution and Classification of Flowering Plants 1968. এই যে পার্টটা, অর্থাৎ দ্য ইভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস 1968, এইটা যেটা আমরা বলছি, এই বইটা কার লেখা, এইটা কিন্তু আমাদের কাছে প্রশ্ন হবে। এছাড়া তার ফার্দার একটা এডিশন ছিল, সেটা কি an integrated system of classification of flowering plants। তাহলে এই দুটো বই ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট তিনি আবার একটা রিভিশন করলেন, লাস্ট যে বইটা বার করলেন সেকেন্ড এডিশন, দ্য ইভলিউশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এটাও কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে নেক্সট আমাদের এইখানে খেয়াল রাখতে হবে যে কনক্রুস্টের যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন, সেটা কিন্তু অবশ্যই আমাদের ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তিনি কি করেছিলেন? কনক্রুস্টের সিস্টেম অফ ক্লাসিফিকেশন তিনি অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ আমাদের যে গুপ্তবীজি রয়েছে
তাকে দুটো পার্টে ভাগ করেছিলেন। একটা হলো আমাদের কাছে ম্যাগনোলিওপসিডা, যাকে আমরা ডাইকোটাইলেডোনস বলছি, আর একটা হলো লিলিওপসিডা, যাকে আমরা মোনোকোটাইলেডোনস বলছি। এই দুটো পার্ট আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। খেয়াল রাখতে হবে এখানে কি প্রশ্ন করা হবে। এখানে প্রশ্ন করা হবে ডাইকোটাইলেডোনসকে আমাদের কনক্রিস্ট কি গ্রুপে ফেলেছিলেন, কিংবা মোনোকোটাইলেডোনসকে কোন গ্রুপে ফেলেছিলেন, এই পার্টটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যদি অ্যাঞ্জিওস্পার্মিকে তার বিভাজনের জায়গায় যাই, দেখতে পাচ্ছি ম্যাগনোলিওপসিডা, যাকে আমরা ডাইকোটাইলেডোনসের মধ্যে ফেলতে দেখছি। তারপরে দেখো লিলিওপসিডা, তাকে আমরা দেখতে পাচ্ছি মোনোকোটাইলেডোনসের মধ্যে। তাহলে এইভাবে এই আমরা যে ক্লাসটা পেয়েছি ম্যাগনোলিওপসিডা, এই ক্লাসের আবার কিছু সাব ক্লাসেস রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সাব ক্লাসগুলো। এই সাব ক্লাসগুলো আমাদের দরকার নেই, জানার দরকার নেই। লিলিওপসিডা মোনোকোটাইলেডোনসকে বলা হয়, এরও কিছু আমরা সাব ক্লাস দেখতে পাচ্ছি, এগুলো আমাদের জানার দরকার পড়ছে না। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনক্রিস্ট ডিভাইড যে ডিভিশনটা করেছিলেন, সেখানে দেখো দুটো ক্লাস ছিল। একটা ছিল ম্যাগনোলিওপসিডা, যাকে আমরা ডাইকোটাইলেডোনস বলছি। এর মধ্যে আমরা 6টা সাব ক্লাস কিংবা 55টা অর্ডার পাচ্ছি। তার মধ্যে আমরা ম্যাগনোলিওলিসকে প্রিমিটিভ ওয়ান বলে বিজ্ঞানীর কাছ থেকে জানতে পারছি। তাহলে তিনি বলছেন যে আমাদের এই সমস্ত উদ্ভিদ, যেটাকে আমরা ডাইকোটাইলেডোনস বলছি, তার মধ্যে সব থেকে প্রাচীন গুণাবলী কোনটা দেখতে পাবো, সেটা হচ্ছে ম্যাগনোলিওলিস এর মধ্যে, এবং সব থেকে অ্যাডভান্স বলা হচ্ছে অ্যাস্টেরিলিস। এই দুটো ইনফরমেশন, নিজেদের নাম ঠিকানা ভুলে যাও, প্রেমিক প্রেমিকার নাম ভুলে যাও, কিন্তু এই পার্টটা একেবারেই ভুলবে না, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কোনটা প্রিমিটিভ এবং কোনটা অ্যাডভান্স বা মডার্ন, এই পার্টটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এরপরে ঠিক একই রকম ভাবে দেখো লিলিওপসিডা, এই লিলিওপসিডার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি মোনোকোটাইলেডোনস। তাহলে মোনোকোটাইলেডোনস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টে সাব ক্লাস এবং 18টা অর্ডার রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যালিজম্যাটোলস। তাহলে এই অ্যালিজম্যাটোলস তাকে বলছে প্রিমিটিভ ওয়ান, এবং অর্কিডেসিকে বলছে অ্যাডভান্স ওয়ান। তাহলে এটাও আর একটা ইম্পর্টেন্ট পার্ট, ভালো করে খেয়াল রাখতে হবে যে কোনটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, প্রিমিটিভ কোনটা, কোনটা মডার্ন ওয়ান। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন হিসেবে ভালো করে খেয়াল রাখতে হবে। বাকিগুলো তোমাদের কাছে যেগুলো দেওয়া রয়েছে, এগুলো উৎসাহীদের জন্য দেওয়া রয়েছে, দরকার নেই এখান থেকে তেমন কোনো। তাহলে আমাদের এখানে যে পার্টটাতে আমরা ছিলাম, সেখানে দেখো যে ক্লাসিফিকেশন অফ আর্থার কনক্রিস্টের সিস্টেমের যে জায়গাটাতে মেরিটস এবং ডিমেরিটস গুলো কি, যেহেতু এটা ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন, তাই ভালো করে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে যে জাতিজনিক শ্রেণীবিন্যাস, তার মানে ইভলিউশন রিলেশনশিপ থাকবে। এখানে আমরা অ্যানসেস্ট্রিটা বুঝতে পারবো, কিন্তু সমস্যাটা কি হবে, প্র্যাকটিক্যাল ইউজেসের দিকে, ব্যবহারিক যে জায়গাটা সেখানে, কারণ সবসময় ফসিল রেকর্ডস আমাদের কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে। তাহলে এইভাবে আমরা তার মেরিটস এবং ডিমেরিটস গুলো জেনে নেওয়ার পরে যাচ্ছি আমাদের নোমেনক্লেচার বা আইসিবিএন। তাহলে আইসিবিএন এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তার ফুল ফর্মটা কি, সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। এই আইসিবিএন তার ফুল ফর্মটা অবশ্যই খেয়াল রাখবে, ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নোমেনক্লেচার। এটা তোমাদেরকে শুরুতেই শেয়ার করে এসেছি। এখানে আমরা যে পার্টগুলো পাবো, এখানে কিছু কোড কিংবা কিছু রুলস রয়েছে, যে কোড বা রুলস গুলো মূলত আমাদের এই নামকরণ করার ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্সিপালস রয়েছে। কটা প্রিন্সিপালস রয়েছে? 6টা প্রিন্সিপালস রয়েছে। প্রশ্ন হতে পারে যে আমাদের আইসিবিএন এ কতগুলো প্রিন্সিপালস রয়েছে, তাহলে 6টা প্রিন্সিপালস রয়েছে। এরপরে চলে যাও আমাদের পরের পার্টটাতে, সেটা হচ্ছে রুলস অ্যান্ড রেকমেন্ডেশন অফ আইসিবিএন। তাহলে সেখানে কি নিয়মে আমরা মূলত উদ্ভিদের নিয়ম কানুন গুলো করে থাকি বা নামকরণ করে থাকি, সেইগুলো এখানে বলা রয়েছে। যেমন একটা কিংডমের ক্ষেত্রে তার নামের ক্ষেত্রে এ ই দিয়ে শেষ হতে হবে। ডিভিশন বা ফাইলাম হলে ফাইটা কথাটা থাকতে হবে। যেমন আমরা দেখো প্লান্টি, কিংডম বলে থাকি প্লান্টি, ঠিক আছে। এই ম্যাগনোলিওফাইটা নামটা পাচ্ছি দেখো ডিভিশনকে বোঝাচ্ছে। আবার ক্লাস হলে অপসিডা, যেমন লিলিঅপসিডা, ক্লাস হলে আমরা পাচ্ছি লিলিঅপসিডা। তারপর দেখো অর্ডার হলে এ এল ইজ দিয়ে শেষ হতে হবে, তাহলে সেখানে যেমন লিলিয়েলিস। এইভাবে ফ্যামিলি হলে এ সি ই এ ই দিয়ে শেষ হতে হবে। আমি বিষয়টাকে আরো সহজ করে এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো কিংডমে এ ই, ফাইটামে ফাইটা, ক্লাস হলে অপসিডা, অর্ডার হলে এ এল ই এস, ফ্যামিলি হলে এ সি ই এ ই, জেনাস হলে বা স্পিসিস হলে এটা নাউন বেসড হবে, ডিপেন্ড করে এটা। তাহলে মূলত এই যে জায়গাটা, এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে এইভাবে
তার এক্সাম্পল গুলোকে পাশে দেওয়া রয়েছে, যা তোমরা সহজে এটাকে খেয়াল রাখতে পারবে বা খেয়াল করতে পারবে। সেই পার্টটা তোমাদের এখানে সঙ্গে শেয়ার করে দিয়েছি। এবার আসছে দেখো, নামকরণ করতে গেলে তোমাকে কোথাও না কোথাও টাইপ মেথড, অর্থাৎ তুমি কোনো না কোনো নমুনার উপর ভিত্তি করে তোমাকে নামকরণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা হলো টাইপ, লেক্টোটাইপ, নিওটাইপ, সিন টাইপ, আইসোটাইপ বা প্যারাটাইপ, এই ধরনের কিছু টাইপ হার্বেরিয়াম সিটের কথা বলা হচ্ছে, যেখানে উদ্ভিদগুলোকে নমুনা হিসেবে প্রেজেন্ট করেছেন বিজ্ঞানী বা অথার যিনি নামকরণ করছেন, সেই নামকরণের বিভিন্ন প্যাটার্নের উপর ভিত্তি করে, যেখানে আমরা হলোটাইপ বলছি। হলোটাইপ কি বলছে? হার্বেরিয়াম সিট অন হুইচ দ্য ফার্স্ট ডেসক্রিপশন অফ প্লান্ট ইজ বেসড। তাহলে উদ্ভিদের প্রথম বর্ণনা যে হার্বেরিয়াম সিটের উপর ভিত্তি করে করা হয়েছিল সেটা হলো হলোটাইপ। লেক্টোটাইপ কি? In case of holotype is lost, second herbarium seed is prepared from the original plant is called the lectotype. যদি প্রথম টাইপটা অর্থাৎ হলোটাইপটা হারিয়ে যায়, তখন আমাদের লেক্টোটাইপ, সেটা হচ্ছে সেকেন্ড হার্বেরিয়াম সিড, যেটা ওই একই উদ্ভিদ থেকে তৈরি করা হয়েছিল, সেটাকে বলা হলো লেক্টোটাইপ। নিওটাইপের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ইন কেস অফ হলোটাইপ and original plant is lost, then herbarium seed prepared from some other plant of the same species called neotype. তার মানে যখন দেখা যাচ্ছে আমাদের হলোটাইপ বা লেক্টোটাইপ বা অরিজিনাল প্ল্যান্টটাই গায়েব হয়ে গেছে, তাহলে সেই একই প্রজাতির অন্য কোনো উদ্ভিদ থেকে নমুনাটাকে তৈরি করা হলো, যাকে আমরা নিওটাইপ বলছি। এরপরে সিন টাইপ। ইন কেস অফ হলোটাইপ and original plant is lost, then many herbarium seeds prepared from many plants of the same species is called the sin type. তার মানে যদি অরিজিনাল যে টাইপটা বা প্ল্যান্টটা যদি হারিয়ে যায়, তাহলে পরবর্তীকালে ওই একই প্রজাতির অনেকগুলো হার্বেরিয়াম সিড তৈরি করা হলে তাকে তখন কিন্তু আমরা বলছি সিন টাইপ। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো আমাদের আইসোটাইপ। আইসোটাইপ হচ্ছে ডুপ্লিকেট হলোটাইপ। ডুপ্লিকেট হলোটাইপকেই আমরা আইসোটাইপ বলছি। আর প্যারাটাইপ কি? ইন অ্যাডিশনাল herbarium seed used in first description plant is called the paratype. তার মানে আমাদের হলোটাইপের সঙ্গে বিজ্ঞানী যদি আরো অন্য কোনো নমুনা বা হার্বেরিয়াম সিড ব্যবহার করে থাকেন, তাহলে সেটাকে আমরা বলবো প্যারাটাইপ। তাহলে এই যে টাইপ মেথডটা রয়েছে, অর্থাৎ টাইপ যে আমরা স্পেসিমেন গুলো দেখতে পাচ্ছি, হার্বেরিয়াম সিড যাকে আমরা বলছি, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যা তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। প্রায়োরিটি অফ নেমস। তাহলে সবসময়ের জন্য যে এফেক্টিভ এবং ভ্যালিড পাবলিকেশনের মাধ্যমে আগে যে নামকরণ করবে তার নামটাই মূলত পাবলিশড হবে, সেই প্রায়োরিটি পাবে। এটাই হলো আমাদের কাছে মূল জায়গা। তাহলে এখানে আমরা অথারের নাম সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, নামের শেষে যোগ করতে হয়, এটা আমি আগেই শেয়ার করে এসেছি। এবং এখানে কিছু ফ্যামিলির নাম কিছু বদলেছে, সেই বদলে যাওয়া ফ্যামিলির নামগুলো তোমাদেরকে এখানে সংক্ষেপে দিয়েছি। দেখো, আগে আমাদের যে নামটা ছিল গ্রামিনী, সেটা হয়েছে পোয়েসি। আগে ছিল ক্রুসিফেরি, নতুন নাম হয়েছে ব্রাসিকেসি। লেগুমিনেসি, ফ্যাবেসি। আম্বেলিফেরি, সেটা হচ্ছে অ্যাপিয়েসি। কম্পোজিটি, তার নতুন নাম হচ্ছে অ্যাস্ট্রেসি। ল্যাবিয়েটি, নতুন নাম হচ্ছে ল্যামিয়েসি। পামি, তার নাম হচ্ছে অ্যারিকেসি। এবং গুটিফেরির ক্ষেত্রে সেটা হচ্ছে ক্রুসিসি। তাহলে এইভাবে নতুন কিছু নাম হয়েছে, যে নামগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর এইগুলোই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই পার্টগুলোকেই কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখার দরকার রয়েছে। বাকি আমাদের এগুলো যেগুলো রয়েছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, যেখানে টু কিংডম সিস্টেম, মাত্র দুটো সিস্টেম বলা হচ্ছে, উদ্ভিদ এবং প্রাণী দুটো শ্রেণীতে ভাগ করা হচ্ছিল। থ্রি কিংডম সিস্টেম এলো পরবর্তীকালে, সেটা আমাদের কাছে প্রোটিস্টা যোগ হলো। বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে ফাইভ কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন, যেখানে আমরা মোনেরা, প্রোটিস্টা, প্লান্টি, ফাঙ্গি এবং অ্যানিমিলিয়া, এই সিস্টেমটা আমাদের বিজ্ঞানী রবার্ট হোয়াইটেকার সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা হয়। তাহলে এইভাবে টোটাল যে সিস্টেম অফ ক্লাসিফিকেশন এখন জীবজগৎকে পাঁচটা কিংডম বা পাঁচটা রাজ্যে ভাগ করা হয়। তাহলে আজকে আপাতত আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরের সেশনে, পরের ক্লাসে। সবাই সাফল্য পাও এই কামনা রাখি।